দর্শক, ব্যাংক খাতের খেলাপি ঋণ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অর্থনীতিবিদ ও বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আলোচনায় চলে যেতে চাচ্ছি, সেটি হচ্ছে যে খেলাপি ঋণের যে ঊর্ধ্বগতি আমরা দেখছি গত কয়েক বছর থেকে, কিন্তু এই ধাক্কা কিংবা এই পরিস্থিতি কিন্তু আমরা দেখে আসছি যে গোপন রাখা সেটি কিন্তু এখন প্রকাশ্যে চলে আসছে। এখন বলা চলে যে 3.5 লাখ কোটি টাকা পার হয়ে যাচ্ছে, এবং এটি কততে চলে যাবে সেটাও কিন্তু হিসাবে এখনও কিন্তু তালগোলম অবস্থায় আছে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই অবস্থার দূরের জন্য কাকে দায়ী করবেন? এই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, সবারই কিন্তু দায় রয়েছে। বিশেষ করে যে ব্যাংকিং খাত যাদেরকে আমরা বলি, বিশেষ করে যে সরকারি ব্যাংক, সেখানে কেন 80% মতো আর কি খেলাপি ঋণের কথা বলা হচ্ছে আর কি, যে এখন যেরকম নাকি হবে ইন্টারিম যেটা হিসাব হয়েছে সেখানে বলা হচ্ছে যে 42% এরকম তাদের খেলাপি ঋণ। আর এতে প্রাইভেট সেক্টরে কিন্তু 15%-এর উপরে চলে গেছে খেলাপি ঋণের। এখন IMF-এর যে ডিরেকশন, সেই অনুযায়ী কথাবার্তা ছিল যে আস্তে আস্তে এটা কমিয়ে আনতে হবে, এবং সেটাকে মানে বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে 5% এবং সরকারি ব্যাংকের ক্ষেত্রে 10%। তো এখন যে পরিস্থিতি হচ্ছে, অনেকেই বলছেন যে একবার সরকারি ব্যাংকগুলো খালি হয়ে গেছে, তো সেখানে আসলে কিছু নেই। কিন্তু গভর্নর কিন্তু একটা কথা খুব পরিষ্কার করেছেন যে এটাই কিন্তু শেষ নয়, মানে যে সংখ্যাটা দেওয়া হয়েছে সেটা একবার সর্বোচ্চ পর্যায়ে কিন্তু খেলাপি ঋণ নয়, মানে সামনে আরও আমাদের তথ্যর জন্য অপেক্ষা করতে হবে। এখন যে ব্যাংকগুলো, তাদের যে হায়ার ম্যানেজমেন্ট, তারা কিন্তু অ্যাপ্রুভ করেছে লোনগুলো, এবং তারা অনেক ক্ষেত্রে দেখেছে যে এগুলো আসছে না ফেরত, তারপরে আবার তাদেরকে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক কী করেছে? কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু দায় কম নয়। তো সেখানে আমরা রিফর্মের কথা বলছিলাম, কেন্দ্রীয় ব্যাংকের রিফর্মের কথাবার্তা তো চলছে না, এবং পুরো যে ব্যাংক খাতের সবাই আসলে কম বেশি দায়ী এটার জন্য। সেক্ষেত্রে যদি বলি যে বেশ 3 থেকে 4 মাস আগে গভর্নর কিন্তু বলেছিলেন যে 25% হয়ে যেতে পারে খেলাপি। উনি সব জাস্টিফাই করে, শুধু যাচাই করে বের করবেন, এরপরে সিদ্ধান্ত নেবেন যে আসলে কীভাবে রিকভারি ওয়ে। সেক্ষেত্রে 25% যদি হয় তাহলে বিতরণ করা ঋণের পাওয়া যাবে যে 4 লাখ কোটি টাকা পার হয়ে যাবে। এই ঋণের এই অর্থটা কিভাবে অর্থনীতিতে পুনরুদ্ধার করা যাবে, কিংবা এর ব্যাকআপ মানে কিভাবে কি তৈরি করা যেতে পারে, কি মনে করেন? না, এখনই কিন্তু 20%-এর উপরে, মানে এই মোট বিতরণকৃত ঋণের মধ্যে এই খেলাপি। কিন্তু এর মধ্যে আমাদের যেগুলো খুব রিস্কি লোন, সেগুলো কিন্তু এখনো হয়তো হিসাব করা হয়নি। এগুলো হিসাবগুলো চলছে যে আসলে কি অবস্থা হতে পারে, আসলে ফেরত আসবে কি আসবে না, সেগুলো নিয়ে অনেক কিন্তু শঙ্কা রয়েছে। তো সুতরাং এটা 25% আরও বেশি হয়ে যেতে পারে। এখন আমি যেটা শুরুতেই বলেছিলাম যে যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করলো, তারপর পরই আসলে একটা স্পেশাল ট্রাইব্যুনালের দরকার ছিল, তার জন্য আইনগত পরিবর্তনের দরকার ছিল, এবং এর পাশাপাশি ওই ট্রাইব্যুনাল হওয়ার মধ্যেই কিন্তু ছোটোখাটো যে অ্যাসেটগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি করে দেওয়া যেত। এখন কিন্তু বড় অ্যাসেটের কোনো কেউ কিনবে না, আসলে সেই অর্থে কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। তো এখন যে পরিস্থিতি, এখন আস্তে আস্তে সবাই এবার অ্যাডজাস্ট করছে, যেহেতু সরকার নির্বাচনী রোডম্যাপের ভিতরে চলে গেছে, তো এখন কিন্তু আসলে নির্বাচনের জন্য সবাই অপেক্ষা করছে। এখন খুব দ্রুত আসলে একটা মানে আমাদের অর্থনীতি আদালত দিয়ে তো হবে না, এটা তো আমরা ছোটোখাটো ঋণ নিয়ে আদায় করতে পারি না। সুতরাং একটা স্পেশাল ট্রাইব্যুনালের অন্তত কাঠামোটা যদি আমরা উপস্থাপন করতে পারতাম জাতির সামনে, এবং এই ছোটোখাটো কিছু অ্যাসেট যদি বিক্রি করে দিতে পারতাম, 50 কোটি টাকা 100 কোটি টাকা, সেগুলো তো আসতে পারতাম। তো এখন সেটার উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা যদি বলতে চাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার প্রথমবার, অর্থাৎ 2009 সালে ক্ষমতা গ্রহণের পরে 16 বছরের যে টানা ক্ষমতা তাদের, তখন তারা নিয়েছিল 22,000 সামথিং এরকম যা খেলাপি হয়েছে তেমন অর্থের একটা ফিগার নিয়ে তারা শুরু করেছিল ক্ষমতা পরিচালনা। সেক্ষেত্রে সেই ফিগারটা চলে আসলো এখন এততে 3.5 লাখ কোটি টাকা পার হয়ে গেল। এই যে মাঝের যে ট্রানজিশন, সেটার সাথে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা ছিলেন, আইন বারবার পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের বারবার সার্কুলার পরিবর্তন, আসলে এর দোষারোপটা কোন দিকে যাবে, মানে এই দায়টা কে নেবে? আসলে এই কোভিড-19-এর সময়ে একটা বড় আকারে হয়েছে এই খেলাপি, এবং ইচ্ছাকৃত খেলাপি। ওই সময় অনেকে যারা বড় ব্যবসায়ী, যারা হয়তো রাজনৈতিক প্রভাব বিস্তার করেছেন, তারা কিন্তু এই কাজগুলো করেছেন, এবং ছোটরা কিন্তু হয়েছে, কিন্তু ছোটরা কিন্তু এরকমভাবে আবার চেষ্টা করেছে ব্যবসায় ফিরে আসার, কিন্তু বড়রা মনে করেছেন কি যে আমি রাজনৈতিক প্রভাব খাটিয়েই যাব, এবং ইচ্ছামতো টাকাগুলো পাম্প করে ব্যাংকের থেকে বাইরে নিয়ে যাবো, ব্যাংকগুলোতে লুট করবো, এবং কিছুই হবে না। তারা মনে করেছিলেন যে কিছুই হবে না, এটাই সর্বনাশটা করেছে। এখন তারা যে বিশাল ফুল ভেবে বড় হয়েছেন, বড় বড় ব্যবসা করেছেন, এখন তারা তো এখন আবার কেউ কেউ বলছেনও যে আমি এ দেশের নাগরিক নই। তো তাহলে অবস্থাটা কী হলো? তারা কিন্তু মনে করছেন যে আর কিছুই হবে না তাদের। তো সুতরাং এটা একটা বড় সমস্যা। এই যে 22,000 কোটি টাকার মতো যে একটা ইনিশিয়ালি 2009 খেলাপি ঋণ ছিল, সেটাও তখন বড় ছিল। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যেটা ম্যানেজমেন্টের বাইরে, মানে এই আনম্যানেবল সিচুয়েশনটা তৈরি করা, এটা কিন্তু খুবই অর্থনীতির জন্য খুব ঝুঁকিকর। এখন সেক্ষেত্রে কর্মসংস্থান, আমাদের বিনিয়োগ কম হচ্ছে, কর্মসংস্থানের গতি কমে গেছে। সেই ক্ষেত্রে আসলে আগামী অর্থনীতি কি মনে করছেন? ব্যাংক খাতের বিশেষ করে এখান থেকে কতটুকু ঋণ পাওয়া কিংবা কতটুকু কি করা দরকার? এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে তো একটা টাইট মনিটারি পলিসি বাংলাদেশ ব্যাংক ইমপ্লিমেন্ট করছে, IMF-এর একটা নির্দেশনা রয়েছে বা তাদের পরামর্শ রয়েছে। তো এখন আরেকটা বড় সমস্যা হয়েছে কি, যে IMF কিন্তু ঋণও দিচ্ছে না, আবার সংস্কারও আমরা করছি।
এটা একটা চাপ, তার কারণ ওই অর্থটা যদি আসতে তাহলে অর্থনীতিতে আরও কিছু কর্মসংস্থান হয়তো হতে পারতো, বিনিয়োগ হতে পারতো। আর এই যে টাইট মনিটারি পলিসি, যেটা কন্ট্রাকশন মনিটারি পলিসি বলে, তো সেটার কারণে দেখা গেছে কি যে আসলে যারা এখন মাঝারি রয়েছেন, বড় রয়েছেন, যারা ভালো উদ্যোক্তা, তারা কিন্তু এখন ঋণ পাচ্ছেন না এবং ঋণের সুদের হার অনেক বেশি। তো এই অবস্থায় অনেকে বিনিয়োগে এগিয়ে আসছেন না। তো প্রাইভেট ইনভেস্টমেন্ট কিন্তু এখন খুবই একটা শ্লথগতির মধ্যে আছে, বিদেশি বিনিয়োগ আসছে না। তো এখন সব মিলে এই খেলাপি ঋণ যারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছেন, তাদের কারণে দেখা যাচ্ছে পুরো অর্থনীতি একটা হুমকির মধ্যে পড়ে গেছে। তা এবং বাংলাদেশ ব্যাংকও কিন্তু তার নীতির বাইরে আসতে পারছে না, তার কারণ এই টাইট মনিটারি পলিসি দিয়ে পুরো রেগুলেট করতে হবে পুরো সিচুয়েশনটাকে। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির দায়ভারটা কে নেবে? এখন একদিকে হচ্ছে তারা অন্যায় করেছেন এই খেলাপি করে এবং অর্থ অনেকটা পাচারও করে দিয়েছেন, আবার অন্যদিকে বেনামি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, 32-32টা কোম্পানি, তার অর্ধেকই কিন্তু তার কোনো অস্তিত্ব নেই। এরকমও ইনফ্লুয়েন্সিয়াল যে সমস্ত লিডার, তারাও কিন্তু এই কাজগুলো করেছেন। তো এই যে পুরো পরিস্থিতি, সেটা কিন্তু একটা অসহনীয় এক ধরনের যন্ত্রণা তৈরি করেছে অর্থনীতির মধ্যে, একটা অনিশ্চয়তা তৈরি করেছে। এখন এইটার জন্যে আসলে আমার মনে হয় কি যে একটা ক্র্যাশ প্রোগ্রাম দরকার পুরো এই ব্যাংকিং খাতের জন্য, যে কিভাবে আসলে এটা করা যায়। তো একটা যেটা ভয়ের কথা, সেটা হচ্ছে যে মাননীয় গভর্নর কিন্তু অনেক চেষ্টা করেছেন, সবাই চেষ্টা করেছে, কিন্তু এখন কয়েকটা ব্যাংকে উনি আশাহত হয়ে গেছেন যে ব্যাংকগুলোকে চালানো যাবে কিনা, হয়তো বন্ধই করে দিতে হবে কিনা। যদিও বাংলাদেশের কোনো নজির নেই এরকম যে ব্যাংক বন্ধ করা হয়েছে, কিন্তু তারপরেও এখন কি করা যাবে, তো সেগুলো একটা বড় চিন্তার বিষয়। আর সেক্ষেত্রে বন্ধ করে দেওয়ার সলিউশন ভালো হবে না মার্চ করা, সেটা কি বলবেন? মার্জার অ্যাকুইজিশনের এক্সপিরিয়েন্স তো আমাদের ভালো নয়, আসলে ওইটা একটা ভালো সলিউশন হতে পারতো। কিন্তু এই যে দায়গ্রস্ত ব্যাংক, যেগুলোতে আসলে কোনো ভবিষ্যৎই নেই, তো সেটার দায়ভারটা কে নেবে? যার যে ব্যাংকগুলো ভালো আছে সেগুলো আসলে সংখ্যা কত? তো বলা হচ্ছে যে মাননীয় কিন্তু অর্থ উপদেষ্টা বলে দিয়েছেন যে 10-12টা ব্যাংক বাদ দিয়ে সবগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তাহলে এই দায়টা আসলে কি ওই 10-12টা ব্যাংক নেবে কিনা, বা ওই দায়গুলো নিলে ওই ব্যাংকগুলো আবার কোনো ঝুঁকির মধ্যে পড়বে কিনা, এগুলো তো অনেক প্রশ্ন রয়েছে। তো সুতরাং আমাদের একদিকে ব্যাংক বন্ধ করা যাবে না, মানে এই জায়গাতে আমাদের আসতেই হবে যে এরকম কোনো নজির বাংলাদেশে স্থাপন করা যাবে না, তাহলে ভবিষ্যতে এটার আবার প্র্যাকটিস হতে থাকবে। তো সুতরাং ওই ব্যাংকগুলোকে রেখেই কীভাবে আরেকটু তাড়াতাড়ি সহায়তা দিয়ে এবং দীর্ঘমেয়াদে তাদেরকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে যদি না পারা যায়, তাহলে সেই ক্ষেত্রে কোনো না কোনো ব্যাংকের সঙ্গে আসলে এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।